করে থামাবে কে হাদিকে? শুয়োরের বাচ্চারা চেনে না আজাদিকে। প্রতি ফোঁটা রক্তের কত শত মূল্য, শহীদের জমিনে রক্ত অতুল্য। এই হাদি একা নয়, হাদি কোটি লক্ষ, বাংলার পুরোটাই হাদিদের পক্ষ। শহীদের কাফেলার ডর নাই, নাই ভয়, হাদিদের প্রার্থনা যাই চাই তাই হয়। এই দেশ জমিনের রক্ত, যুগে যুগে হাদিদের কেন যে অযত্ন। হাদিরাই এটো বোমা আবাবিল পক্ষী, সহুসের মন ছিল সুশীতল লক্ষ্মী। বাবরার হত্যায় ভেবেছিলে শ্রেষ্ঠ, দেখেছ কি ফলাফল ছেড়ে নাই কেষ্ট। হাদিরাই জন্মায় ফাতেমার গর্ভে, হাদিরাই মরুভূমি ফুলে ফলে ভরবে। হাদিদের ভয় নেই, হাদিরা শহীদ তো, হাদিরাই ওমর আলী বাদবাকি বৃত্ত। গুলি টুলি হাদিদের ঝুলটাও ছেড়ে না, হাদিরা আছে বলে ফাশিস্ট ফেরে না। আসসালামু আলাইকুম দর্শক, আজকে 1 জানুয়ারি 2026। গতকালকে আমরা 25কে বিদায় জানিয়েছি, আজকে জানুয়ারি 26, 1 জানুয়ারি। দুটি কথা বলার জন্য আপনার সামনে আসলাম। প্রতিদিনের মতো চেষ্টা করে যাই কিছু না কিছু কথা আপনার সামনে বলার জন্য। গতকালকে বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা ঘটে গেছে। জি, একটু পরিষ্কার করেই বলছি আমি। সেটা হচ্ছে তিনবারের নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, তিনবারের নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। আমার জানা নাই বিশ্বের মধ্যে এত বড় জানাজা কোনো জায়গায় হয়েছে কিনা, আমার অন্তত জানা নেই, আমার নলেজে সেটা নেই। যদি আপনারা জেনে থাকেন এর চেয়ে বড় কোনো জানাজা হয়েছে, তাইলে আপনারা একটু আমাকে জানাবেন দয়া করে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন স্বনামধন্য রাজনীতিবিদ। 2জন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। 2জন মহিলা প্রধানমন্ত্রীর মধ্যে উনি হচ্ছেন মানুষের অন্তরে স্থান করে নেওয়া একজন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি নেত্রী, বিএনপির সভানেত্রী, চেয়ারপারসন। আরেকজন প্রধানমন্ত্রী আছেন, গতকালকে খালেদা জিয়ার যে দাফন হয়ে গেছে, এখন আরেকজন প্রধানমন্ত্রী আছেন, ওনাকে আপনারা সবাই চিনি। গত বছর ছাত্ররা তাকে গদিচ্যুত করেছে। ছাত্রদের ভয়ে সে পালিয়ে ভারতে মোদির কাছে গিয়ে আশ্রয় নিয়েছে, এখনও আছে, ওইখান থেকে কুটচাল চালছে এখনও। একটা কথা আছে বাংলায়, ময়লা ধুলে নাকি কয়লার নাকি কয়লার ধুলে ময়লা যায় না, কয়লাকে যত দিবেন তার ময়লা তত বেরিয়ে আসবে। দেখেন, ব্যক্তি হাসিনার সাথে আমাদের কোনো বিরোধ নাই, তার কর্মের প্রতি মানুষের বিরোধ। তো খালেদাকে কী পরিমাণ যে ভালোবাসে, প্রায় ড্রোন ভিডিওতে দেখছি, এবং বলেছে, সংবাদে বলেছে যে প্রায় 1 কোটির উপরে, 1 কোটি কিছু উপরে মানুষ সমবেত হয়েছে জানাজার নামাজে। বিশ্বের ইতিহাসে খুবই বিরল, মনে নাই, আমার মনে পড়ছে না, আমার নলেজে নাই এত বড় জানাজা। আপনারা আমাকে একটু মনে করে দেবেন যদি এরকম একটা জানাজা দেখেন। আপনি একটা জিনিস কি জানেন, আপনি যদি ভালো কাজ করেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনার ক্ষমতাটা শুদ্ধভাবে প্রয়োগ করতে হবে। ভালো কাজ, দেশের প্রতি ভালোবাসা রাখতে হবে, দেশকে ভালোবাসতে হবে। দেশকে কোনো বিদেশি রাষ্ট্রের তাবেদার করে ফেলতে পারবেন না আপনি। আল্লাহ আপনাকে ক্ষমতাটা ওই জন্য দেয় নাই, দেশটাকে আপনি আরেক দেশের কাছে বিক্রি করে ফেলবেন, যেটা বিক্রি করে ফেলেছিল এই আরেক প্রধানমন্ত্রী, আমাদের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। আমাদের নিজস্ব বলতে কিছুই ছিল না, সব ভারতের হুকুমে চলতো। এমন ফ্যাসিস্ট আমরা 15 বছর পেয়েছি। কালকে খালেদা যে মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য এই ফ্যাসিস্ট হাসিনা কুমিরের কান্না করছে। এগুলা মানুষ, তোমার এগুলো দেখে মানুষ হাসে, মানুষ বুঝে তুমি কি পরিমাণ, কি ধরনের তুমি একজন মহিলা। এই 15টা বছর তুমি খালেদা জিয়াকে 1.5 কোটি টাকার একটা চেকের জন্য, চেকটা কোনো খালেদা জিয়া 1 পয়সা আত্মসাৎ করেন নাই, এই পর্যন্ত ইতিহাস নেই।
এটা আরেকটা অ্যাকাউন্টে, কোনো তাদের নিজস্ব কোনো অ্যাকাউন্টে নেই, আরেকটা অ্যাকাউন্টে জমা হয়েছে। সেটার জন্য 16টি বছর, 15-16 বছর 15 বছর খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে স্লো পয়জনিং করেছিলেন। স্লো পয়জনিং করার ফলে তার মৃত্যুটা খুব দ্রুত হয়েছে। তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি, মানুষ হায়াত মত এগুলো আল্লাহর হাতে। তবে তুমি জানো এবং আল্লাহ জানে স্লো পয়জনিং করেছে কিনা, কিন্তু এটা বাজারে এই কথাটা প্রবাদ আছে, এই কথাটা বাজারে আছে। তো দেশকে তুমি ভালোবাসবে, আল্লাহকে ভয় করলে তোমাকে দেশকে ভালোবাসতে হবে, যেটা খালেদা জিয়া ভালোবেসেছে। খালেদা জিয়ার অনুষ্ঠান শুধু এখানে হচ্ছে না, সারা বিশ্ব থেকে নেতারা এসছে, সারা বিশ্ব থেকে প্রতিনিধি আসছে খালেদার জানাজাতে অংশগ্রহণ করার জন্য। কি পরিমাণ একটা আমি একটা জাপানের টিভিতে দেখলাম, তাদের মেট্রো রেলে খালেদার খবর, মৃত্যুর খবর, জানাজা খবর অনবরত প্রচার করছে। দেখেন কি পরিমাণ প্রভাব বিস্তার করে রেখেছিল এই মহিলাটা, খালেদা জিয়া, কি পরিমাণ ভালোবাসত সারা বিশ্বের। তো সেই খালেদা জিয়ার জানাজা, বিশাল এক জানাজা হয়েছে, স্মরণকালের ইতিহাস হয়ে থাকবে। আর ভবিষ্যতে এত বড় জানাজার কারো হবে কিনা আমার অন্তত জানা নাই। আমার মনে হচ্ছে না ভবিষ্যতে আমরা জীবিত থাকতে আর এত বড় কোনো জানাজা দেখতে পাবো। খালেদা জিয়ার শেষ অবস্থাটা খুবই ভালোভাবে গেছে, সম্মানের সহিত উনি মারা গেছেন, সম্মান পেয়েছেন, মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন, সম্মান পেয়েছেন। এবং ওনার শেষ বয়স উনি যথেষ্ট সম্মান, আগেও সম্মানিতা ছিলেন, এখনও সম্মানিতা। এখন তার সাইডে আমি কম্পেয়ার করছি না, হাসিনার কথা চিন্তা করেন। মানুষ তো মরণশীল, আমি একদম মরবো, আপনি মরবেন, সবাই মরবে। হাসিনা ধরো মারা গেল, হাসিনার কবরটা কি বাংলাদেশের মানুষ বাংলাদেশে করতে দিবে? বাংলাদেশে এখন যে সেন্টিমেন্ট বিরাজ করছে, যে ভারত বিরোধিতা বিরাজ করছে, এগুলো ভারতের কারণে, ভারতের বিমাতা সুলভ আচরণে, ভারতের শোষণের আগ্রাসনের কারণে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ। এবং সেটা বহিঃপ্রকাশ ঘটিয়েছে খালেদার জানাজায় মানুষ অংশগ্রহণ করে। এটা যদি এই গোমূত্র খাওয়া ভারত যদি বুঝতে না পারে, তা বলার কিছু নেই। আমাদেরকে নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, আমাদের চট্টগ্রাম নিয়ে নিবে ভেঙে, ফেনী চিকেন নিয়ে নিবে, তারপর দিনাজপুরটা নিয়ে তাদের চিকেন একটা বড় করে ফেলবে। ভাই, এখন আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে গিয়ে তোমাদের দেশটা ভাঙার জন্যই কাজ শুরু হয়ে গেছে। সেই কাজটা বাংলাদেশ থেকে হয়নি, পাকিস্তান থেকে হয়নি, এই কাজটা শুরু হয়ে গেছে খোদ আমেরিকা থেকে। আর গুরুদেব পান্নু একজন শিখ নেতা, পান্নু সিং একজন শিখ নেতা, উনি আমেরিকায় বসবাস করেন, আমেরিকার সিটিজেন বর্তমানে। উনি এই ম্যাপটা প্রকাশ করেছেন, যে ম্যাপের মধ্যে 7 সিস্টার, ভারতের 7 সিস্টারের মধ্যে শুধু অরুণাচল প্রদেশটাকে চীনের সাথে দেখিয়েছেন, বাকি ছয়টা হচ্ছে খ্রিস্টান প্রধান রাজ্য। এই 6টা রাজ্যকে দেখিয়েছে ইয়ের সাথে, আলাদা স্বাধীন দেশ এবং ট্রাম্পল্যান্ড হিসেবে ডিক্লেয়ার করেছে, এটা প্রস্তাব দিয়েছে এবং ম্যাপটাও প্রকাশ হয়েছে। আমাদেরকে তোমরা মারতে চাও, কিন্তু আল্লাহর তরফ থেকে তোমরা নিজেরা অন্য দেশ থেকে মারা শুরু হয়ে গেছে। ওই আমেরিকার নামে তো তোমরা এখন কোনো কিছু বলো না, শুধু বাংলাদেশ, ছোট বাংলাদেশ, এটাকে নিয়ে পারো। হ্যাঁ, চীনের সাথেও তো পারো না, কোনো কিছু দেখাইতে পারো না, শুধু এই বাংলাদেশটাকে নিয়ে তোমরা দেখাও। হ্যাঁ, তোমাদের হ্যানাম থাকলে তোমরা চীনের সাথে করে দেখাও, পাকিস্তানের সাথে করে দেখাও, আমেরিকার সাথে করে দেখাও। বাঘের সাথে তোমরা হচ্ছে ইঁদুর, আর বাংলাদেশের সামনে তোমরা হয়ে যাও সিংহ, আর পাকিস্তানের সাথে হয়ে যায় কুত্তা, আর চীনের সাথে হয়ে যাও তোমরা ইঁদুর, বিড়াল, মিয়াও মিয়াও করো। লাল সবুজে মরানো, জাতীয় পতাকায় মরানো যে অ্যাম্বুলেন্সটি, সেটি এই মানিক মিয়া এভিনিউতে আসবেন এবং এখানেই খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই প্রস্তুতি কিন্তু শেষ হয়েছে। এবং এরই মধ্যে এই মানিক মিয়া এভিনিউ লোকে লোকারণ্য হয়ে গেছে। সাধারণ মানুষ দেশের দূর দূরান্ত থেকে এসে ভিড় করেছে। আমরা ভোর থেকেই দেখছি যে এই যে সাধারণ মানুষের ঢল নেমেছে মানিক মিয়া এভিনিউতে, এবং সবার একটাই প্রত্যাশা, সবার একটাই চাওয়া, এই যে খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে তাকে শেষবারের মতো তারা শ্রদ্ধা জানাতে চান, তার জন্য দোয়া করতে চান, তার জানাজায় তারা অংশ নিতে চান। সেই
সেই চিন্তা ভাবনা থেকেই দেশের দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে রাজধানীতে, এবং মানিক মেয়ে এভিনিউ কিন্তু এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সাধারণ মানুষ, আমাদের খালেদা জিয়া এইখানেই শৈশবটা কেটেছে এবং তার মৃত্যুটা আমাদের কাছে সত্যি বেদনা এবং দুঃখজনক ব্যাপার। এই বাড়িটা তাদের ছিল এবং বাংলাদেশ থেকে অমরেন্দ্রনাথ চক্রবর্তী তারা জলপাইগুড়ি এই বাড়িটা কেনে। ওনার কৃতিত্বটা আমরা যেমন গর্বিত, আজকে মৃত্যুদিনটা আমাদের কাছে একদম শোকের ছায়া আমাদের কাছে নেমে এসেছে। জলপাইগুড়িবাসী গৌরবান্বিত এই কারণে যে তিনি জলপাইগুড়ির নয়াবস্তিতে বসবাস করতেন। আজকে সকালে আমরা মৃত্যু সংবাদটা পেলাম, এটা খুব দুঃখজনক, কারণ আমাদের খালেদা জিয়া এইখানেই শৈশবটা কেটেছে এবং তার মৃত্যুটা আমাদের কাছে সত্যি বেদনা এবং দুঃখজনক ব্যাপার। কারণ উনি ছোট শৈশবটা যেমন কেটেছে এবং পড়াশোনাও শৈশবকালে এখানেই করছেন। তার এই বসত বাড়ি আগে আজকে বহুত বছর আগে বসত বাড়ি ছিল, পরবর্তীকালে উনি চলে গেছে এবং বিশিষ্ট ব্যক্তি বর্গ নেত্রী হিসাবে উনি বাংলাদেশের নাম করছে। তার মৃত্যুটা আমাদের কাছে আজকে মানে বিষাদের ব্যাপার। এই দিনটা আমরা আজকে শোক হিসাবেই আমরা নিজেকে মনে করছি। ওনার কৃতিত্বটা আমরা যেমন গর্বিত, আজকে মৃত্যু দিনটা আমাদের কাছে একদম শোকের ছায়া আমাদের কাছে নেমে এসেছে। এই জমিটা ওনাদের বাগান বাড়ি ছিল, পাশেই সংলগ্ন ওদের বসত বাড়ি ছিল। এই বসত বাড়ি থেকেই উনি মানে শৈশবটা কেটেছে। যে কোনো মানুষের মৃত্যুই দুঃখজনক। তিনি জন্ম এখানেই করেন 47 দেশভাগের পর। তিনি এখান থেকে তার ফ্যামিলি বাংলাদেশ চলে যায়। এই বাড়িটা তাদের ছিল এবং বাংলাদেশ থেকে অমরেন্দ্রনাথ চক্রবর্তী তারা জলপাইগুড়ি এই বাড়িটা কেনে। এই বাড়ি দেখবার জন্য খালেদা জিয়ার আত্মীয় স্বজনরা এখনো এবছরে এসছে। ওনার বিষয়ে আমি কিছু বলবো না, তো জানতা মারা বলতে পারতো। আমি তো দেখিনি ওনাকে, কিন্তু মাদের মুখে শুনেছি উনি এই জায়গাটা থাকতেন কর্মসূত্রে না, উনি আগের থেকে এখানে বাসিন্দাই ছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি আজ প্রয়াত হয়েছেন সকাল 6টায়, এটা শুনেছি আমি। তবে জলপাইগুড়িবাসী গৌরবান্বিত এই কারণে যে তিনি জলপাইগুড়ির নয়াবস্তিতে বসবাস করতেন। তার সংসার ছিল, তার 3 বোন ছিল। এখান থেকে চলে যান দেশভাগের পরে। অমরেন্দ্রনাথ চক্রবর্তী এখন যে বাড়ি, সেই বাড়িতেই ছিল, সেই বাড়ি যে এই বাড়িতেই তিনি বসবাস করতেন। তার জন্ম এখানেই। আর এখানে যোগমায়া স্কুল, যেটা আপনারা যারা নয়াবস্তিতে আছে, সেখানে তিনি ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছেন বলেই আমরা শুনেছি। ওনাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বিষয়টা আমিও শুনলাম যে উনি ওনার স্কুল জীবনের কিছুটা সময় এই স্কুলেই অতিবাহিত হয়েছে। বিষয়টা নিয়ে আমি আরও তথ্য অনুসন্ধান করব। তবে ওনার পরিবারের প্রতি আমাদের গভীর শোক জ্ঞাপন করছি। আসলে জলপাইগুড়ির যে শহর, সেই শহরের যারা মুসলমান সম্প্রদায়, তাদের দুটো অংশ। একটা হচ্ছে আমরা যারা পূর্ববঙ্গ থেকে এসেছি সেরকম তারা আছে, একটা হচ্ছে স্থানীয়। এখন এই যে খালেদা জিয়া, এরা পূর্ববঙ্গের, এবং খালেদা জিয়ার বাবা তো চায়ের ব্রোকার ছিলেন, ইস্কেন্দার মিয়া। 2 ভাই, আমির উদ্দিন মিয়া, ইস্কেন্দার মিয়া, ওনারা ওই আমাদের যে নয়াবস্তি ওই অঞ্চলে বাস করতেন। 1945 সাল, অবিভক্ত বাংলা। জলপাইগুড়ির এই বাড়িতেই জন্ম হয়েছিল খালেদা খানম পুতুলের। পরবর্তীকালে যিনি হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘদিন রোগে ভোগার পর মঙ্গলবার ঢাকায় একটি হাসপাতালে মৃত্যু হয় তার। এটা খুব দুঃখজনক, কেননা তার জন্ম এখানেই হয়েছিল, এই বাড়িতেই হয়েছিল। ছোটবেলায় যখন স্বাধীন হয় দেশ, তখন তারা এইখান থেকে ছেড়ে বাংলাদেশ চলে যায়। আর মৃত্যুতে সত্যি আমরা দুঃখিত। দেশভাগের পর ভিটে ছাড়ার আগে কিছুদিনের জন্য এই সুনীতিবালা সদর প্রাথমিক বিদ্যালয়ে পড়েছিলেন খালেদা। শুনেছি যে উনি এই বিদ্যালয়ে একটা সময় পড়াশোনা করত, তাই আমরা এই ব্যাপারে কোনো আগামী কোনো পদক্ষেপ, ওনার সময় স্মরণ সভা বা কিছু করা সম্ভব কিনা আমি অভিভাবক অভিভাবিকা বা আমাদের যে WEC কমিটি আছে সেই ব্যাপারে আলোচনা করব। খালেদার বাবা ইস্কন্দর আলী মজুমদার, তার ছিল চায়ের ব্যবসা। স্থানীয় দাস অ্যান্ড কোম্পানিতে চাকরিও করতেন। ব্যাংকিং একটা সংস্থা ছিল এবং চা কোম্পানির শেয়ারের একটা সংস্থা ছিল, যার নাম ছিল দাস অ্যান্ড কোম্পানি। তা আমার বাবার ওই ফার্মে উনি এই শেয়ার কালেকশন
এবং টাকা কালেকশন এইসব কাজ উনি করতেন। ওনার নাম ছিল মোহাম্মদ ইস্কান্দার। এসবই এখন ইতিহাসের ধূসর অধ্যায়। রাজনীতিতে খালেদার চির প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন, আর খালেদা পৃথিবী ছাড়লেন। বাংলাদেশের রাজনীতি এখন হাসিনা আর খালেদার লড়াই থেকে অনেক দূরে চলে গিয়েছে। নৈরাজ্যের বাংলাদেশে 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হওয়ার কথা। 17 বছর পর দেশে ফিরেছেন খালেদার ছেলে তারেক রহমান। বিএনপির দায়িত্ব এখন তারই কাঁধে। অতীতে 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া। ভারতের সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল এমনটা এক কথায় বলা যায় না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দিল্লি চায় বাংলাদেশে ভোট হোক এবং ক্ষমতায় আসুক কোনো স্থায়ী এবং দায়িত্বশীল সরকার। সেই সরকার বিএনপির হলেও দিল্লির আপত্তি নেই। খালেদা শেষবার ভারতে এসেছিলেন 2012 সালে বিরোধী নেত্রী থাকাকালীন। দেখা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বিজেপি নেত্রী সুষমা স্বরাজের সঙ্গে। এদিন খালেদার প্রয়াণের পর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ কাজে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চির প্রতিদ্বন্দ্বী খালেদার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেখ হাসিনাও। দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। খালেদা নেই, বাংলাদেশের রাজনীতিতে সব নজর এখন তার ছেলে তারেক রহমানের দিকে। নিউজ 18। বাংলাদেশকে পুরোপুরি ঘিরে ফেলার পরিকল্পনা নিয়ে ভারত যখন সীমান্তে তৎপরতা বাড়িয়েছে, তখনই ঘটল বিস্ফোরণ। না, চীন বা বাংলাদেশ নয়, খোদ সেই দেশের মানুষই 7 সিস্টার্স ভেঙে আলাদা খ্রিস্টান রাষ্ট্র গঠনের তৎপরতা শুরু করেছে, যার নাম ট্রাম্পল্যান্ড। দেশটির উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের মধ্যে কেবল অরুণাচল ছাড়া বাকি 6টি রাজ্য নিয়ে একটি নিরাপদ খ্রিস্টান আবাসভূমি গঠনের প্রস্তাব দিয়েছে খালিস্তানপন্থী সংগঠন সিক্স ফর জাস্টিস। প্রস্তাবিত এই আবাসভূমির নাম ট্রাম্পল্যান্ড রাখার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি ইতোমধ্যেই একটি মানচিত্র প্রকাশ করেছে, যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ওই মানচিত্রে দেখা যায় ভারতের অরুণাচল প্রদেশকে সরাসরি চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে, যা ভারত চীন সীমান্ত বিরোধের বাস্তবতায় অত্যন্ত সংবেদনশীল ও উস্কানিমূলক। তবে প্রশ্ন উঠছে, ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে এই নতুন প্রস্তাব কি শুধুই প্রতীকী রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল, নাকি এটি বৃহত্তম ভূ রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত? বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্রের ছক কষছে ভারত? বিস্তারিত তুলে ধরব এই প্রতিবেদনে। দক্ষিণ এশিয়ার বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত যেন এক অস্বস্তিকর চৌকাঠে দাঁড়িয়ে। একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান, দুই প্রতিপক্ষ রাষ্ট্র কৌশলগতভাবে সক্রিয় হয়ে উঠেছে। আর এই দ্বিমাত্রিক চাপের বলয়েই মোদী সরকারের কূটনৈতিক ও নিরাপত্তা কৌশল যেন খেই হারিয়ে ফেলছে। এই বহুমুখী চাপে পড়ে ভারতের দক্ষিণ সীমান্ত অর্থাৎ বাংলাদেশের সঙ্গে থাকা দীর্ঘ সীমান্ত রেখা হয়ে উঠছে একরকম ডাম্পিং গ্রাউন্ড, যেখানে ভারত নিজ দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক কৌশলগত ব্যর্থতার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের দিকে অহেতুক চাপ সৃষ্টি করছে। সীমান্ত দিয়ে পুশিন, জল বন্টনের অনির্ধারিত পদক্ষেপ, যৌথ সামরিক মহড়া এবং শুল্ক ও কূটনৈতিক বাধা তৈরি করে ভারত যেন বাংলাদেশের উপর এক প্রকার রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে। সীমান্তে ভারতের নতুন সেনা ঘাঁটি ও সামরিক স্টেশন কেন? বাংলাদেশের উত্তর সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে ভারতীয় সেনাবাহিনীর নতুন ঘাঁটি স্থাপন যেন হঠাৎ করেই হয়ে গেল। মিনিমাল টাইম ফ্রেমে নির্মিত এই ঘাঁটির নাম চোপড়া ডিফেন্স ল্যান্ড। আরেকটি সামরিক স্টেশন তৈরি হচ্ছে আসামের ধুবড়িতে, লাচিত বরফুকান মিলিটারি স্টেশন। ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি নিজে উপস্থিত থেকে এই দুই স্থাপনা পরিদর্শন করেছেন। ভারত বলছে এটি সীমান্তে অপারেশনাল সক্ষমতা বাড়ানোর উদ্যোগ, বিশেষ করে পূর্বাঞ্চলে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করতে ভূমিকা রাখবে এই স্থাপনা।
কিন্তু সময়টা লক্ষ্য করলে বিষয়টি কেবল সামরিক প্রশিক্ষণ বা সীমানা রক্ষার বিষয় নয়, বরং এটি আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সরাসরি যুক্ত। কারণ বাংলাদেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা, চীনের অর্থনৈতিক প্রভাব, লালমনিরহাটে আধুনিক বিমান ঘাঁটি নির্মাণ এবং তিস্তা প্রকল্পে বেইজিং এর আগ্রহ, এসব ভারতীয় নীতি নির্ধারকদের মনে এক ধরনের সংশয় তৈরি করেছে। তাই সীমান্তের ওপারে নতুন ঘাঁটি, নতুন মোতায়েন, এসব নিয়ে নয়াদিল্লি হয়তো নিশ্চিত করতে চাইছে উত্তর পূর্ব ভারতের নাজুক শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক যেন কোনো পরিস্থিতিতেই অরক্ষিত না থাকে। লালমনিরহাট বিমান ঘাঁটি ও ভারতের ভয়। লালমনিরহাট বিমানবন্দর, যা একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আকাশ ঘাঁটি ছিল, আজ আবার বাংলাদেশের নজরে এসেছে। সরকার এই পরিত্যক্ত বিমানবন্দরকে আধুনিক আকাশ ঘাঁটিতে রূপ দিতে চায়, যা উত্তরবঙ্গের আকাশপথে এক নতুন সম্ভাবনা তৈরি করবে। কিন্তু এখানেই ভারতের অস্বস্তি। চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর থেকে এই লালমনিরহাটের দূরত্ব খুবই কম, আর এই করিডোরই ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখে। অর্থাৎ ভারতের কৌশলগত দৃষ্টিতে এটি তাদের লাইফলাইন। যদি বাংলাদেশের উত্তরে একটি সক্রিয় বিমান ঘাঁটি প্রতিষ্ঠিত হয়, তবে ভারতের দৃষ্টিতে তা নিরাপত্তার ভারসাম্যে নতুন এক অনিশ্চয়তা তৈরি করবে। ভারতের উদ্বেগের জায়গা হলো, এই ঘাঁটি যদি ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক সহযোগিতায় পরিচালিত হয়, যেমন প্রযুক্তি বা রক্ষণাবেক্ষণে চীনের কোনো ভূমিকা আসে, তাহলে সেটি ভারতীয় নিরাপত্তা স্থাপত্যের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। তাই নয়াদিল্লি এখন থেকেই চোখ রেখেছে লালমনিরহাটের প্রতিটি অগ্রগতির দিকে। বাংলাদেশের জন্য এটি শুধুই একটি অবকাঠামোগত প্রকল্প নয়, বরং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌম সিদ্ধান্তের প্রতীক। কিন্তু ভারতের জন্য এটি ভয়, সন্দেহ এবং আঞ্চলিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা নদী কেবল পানির উৎস নয়, এটি এখন আঞ্চলিক রাজনীতির প্রতীক। বাংলাদেশের উত্তরে চীনের সহায়তায় বাস্তবায়িত হতে যাওয়া তিস্তা মহাপরিকল্পনা ভারতের কূটনৈতিক বৃত্তে বেশ আলোচনায়। কারণ দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তি ঝুলে থাকলেও এখন চীন সরাসরি তাতে অংশ নিচ্ছে। এটি ভারতের কাছে কেবল নদী ব্যবস্থাপনা নয়, বরং এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত। লালমনিরহাট ও রংপুর অঞ্চল যেখানে এই প্রকল্পের প্রভাব পড়বে, সেই অঞ্চলই ভারতের সবচেয়ে সংবেদনশীল অংশ, চিকেন স্নেকের খুব কাছে। ভারতের জন্য এটি চিন্তা, কারণ এই প্রকল্পের অর্থনৈতিক প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের প্রযুক্তিগত উপস্থিতি বাড়াবে, যা দিল্লির কৌশলগত ভারসাম্য নষ্ট করতে পারে। বাংলাদেশের জন্য এটি এক নতুন দিগন্ত, পানি ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন ও আঞ্চলিক সংযোগে এক যুগান্তকারী উদ্যোগ। কিন্তু ভারতের জন্য এটি চিকেন স্নেক অঞ্চলে নিজেদের প্রভাব ক্ষেত্র হারানোর আশঙ্কা। তাই সীমান্তে সামরিক উপস্থিতি বাড়ানো, নতুন ঘাঁটি নির্মাণ, এসব পদক্ষেপকে অনেক বিশ্লেষক দেখছেন প্রতিরোধমূলক প্রতিক্রিয়া হিসেবে। যাচ্ছে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো নিয়ে। হিন্দুস্তান টাইমস সহ একাধিক ভারতীয় গণমাধ্যম বলছে, পাকিস্তান নয়, এবার যুক্তরাষ্ট্র থেকে ভারত ভাঙার ছক কষা হচ্ছে। এরই মধ্যে ভারতকে দ্বিখণ্ডিত করে একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে। এতেই তোলপাড় শুরু হয়ে গেছে নয়াদিল্লিতে। নড়ে চড়ে বসেছে মোদী সরকার। তাহলে কি ভাঙার পথে ভারত? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতে খ্রিস্টানদের উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে কঠোর পদক্ষেপ নিয়েছে খালিস্তানপন্থী সংগঠন শিখস ফর জাস্টিস বা এসএফজে। এবার সংগঠনটির নেতা গুরপত বন্ত সিং পান্নুন একটি খ্রিস্টান আবাসভূমি গঠনের প্রস্তাব দিয়েছে, যার নাম রাখা হয়েছে ট্রাম্পল্যান্ড। নতুন দেশের প্রস্তাবের পাশাপাশি নতুন একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে। সেই মানচিত্রে অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসেবেও দেখানো হয়েছে। এসএফজের নেতার এমন প্রস্তাবে
তোলপাড় শুরু হয়েছে। এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস সহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ভারতে উগ্র হিন্দুত্ববাদী গ্রুপগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি জায়গায় খ্রিস্টানদের বড়দিনের উদযাপনে বাধা দেয়া বা হেনস্থা করার অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে বড়দিনের সময়ে ভারত জুড়ে খ্রিস্টানদের উপর 60টিরও বেশি আক্রমণের ঘটনা ঘটেছে। খ্রিস্ট ধর্মীয় সংগঠনগুলোর পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলো এ নিয়ে গভীর উৎকণ্ঠা জানিয়ে বিবৃতি দিয়েছে। এই বিষয়ে খালিস্তানপন্থী সংগঠনটি জানায়, ভারতের খ্রিস্টান সম্প্রদায় ক্রমবর্ধমান সহিংসতা ও নিপীড়নের মুখে পড়ছে, যার ফলে তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় প্রয়োজন। সংগঠনটির প্রকাশিত ট্রাম্পল্যান্ড মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা ও আসাম এই 6টি রাজ্য। খালিস্তানপন্থী সংগঠনটির নেতা জানান, ভারতের ধর্মীয় সংখ্যালঘুরা সাংস্কৃতিক, শারীরিক ও রাজনৈতিকভাবে গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাদের সুরক্ষায় জোরালো আন্তর্জাতিক চাপ প্রয়োজন। পান্নুন দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই একমাত্র বিশ্বনেতা যিনি এই পরিস্থিতিতে কার্যকরভাবে হস্তক্ষেপ করার সাহস, ক্ষমতা ও সামর্থ্য রাখেন। এসএফজে নেতা আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের অধীনে শুধু খ্রিস্টান নয়, পাঞ্জাবের শিখ সম্প্রদায়ও চরম ঝুঁকির মধ্যে রয়েছে। তার দাবি অনুযায়ী ভারতে বাইবেল প্রচারকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে, গির্জায় অগ্নিসংযোগ করা হচ্ছে, খ্রিস্টান বসতিতে হামলা চালানো হচ্ছে এবং মানুষকে বাস্তুচ্যুত ও আতঙ্কিত করা হচ্ছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ভারতে খ্রিস্টানদের উপর হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে অভিযোগ করেছে এসএফজে। এ সময় পান্নুন আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি বক্তব্য উল্লেখ করে, যেখানে ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার কথা বলা হয়েছিল। শেখ ফরিদ, এটিএন। ভারতে মুসলিম খ্রিস্টান সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক, ধর্মীয় অনুষ্ঠানে বাধা সহ বিভিন্ন নির্যাতনের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশ। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বাংলাদেশের এ উদ্বেগের কথা জানান। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করেন মুখপাত্র। ব্রিফিংয়ে মুখপাত্র বলেন, চলতি মাসে ভারতের উড়িষ্যায় একজন মুসলিম যুবক জুয়েল রানাকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। বিহারে আতাহার হুসেইনের নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ভারতের বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের উপর গণপিটুনি ও সহিংসতার ঘটনা ঘটেছে। তিনি বলেন, গত সপ্তাহে খ্রিস্টানদের ক্রিসমাস উদযাপন উপলক্ষে ভারত জুড়ে তাদের উপর সংঘটিত সহিংসতার বিষয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি এবং ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্য ভিত্তিক সহিংসতা হিসেবে দেখি। মাহবুবুল আলম বলেন, আমরা প্রত্যাশা করি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবে। আমরা আশা করি প্রত্যেক দেশেরই দায়িত্ব তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা ও মর্যাদা দেয়া এবং প্রত্যেক দেশেরই তা পালন করা উচিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারী হিসেবে যে দুজন চিহ্নিত হয়েছে তারা ভারতে পালিয়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় কি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত আনতে চাইবে? এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, আমরাও জেনেছি যে দুজন আসামি ভারতে পালিয়ে গেছেন। এ বিষয়ে আমরা পরে বিস্তারিত জেনে জানাবো। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করেন মুখপাত্র। আজ মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম এক বিবৃতিতে বলেন,
বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে। তার মন্তব্য বাস্তবতার প্রতিফলন ঘটায় না, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘস্থায়ী ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে এমন যে কোনো ভুল, অতিরঞ্জিত বা উদ্দেশ্য প্রণোদিত বর্ণনাকে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে বিচ্ছিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে বাংলাদেশে হিন্দুদের উপর সিস্টেম্যাটিক নির্যাতন হিসেবে চিত্রিত করার অপচেষ্টা চলছে। বিদ্বেষপূর্ণভাবে বাংলাদেশ বিরোধী মনোভাব প্রচারের লক্ষ্যে এমন সিস্টেম্যাটিক চেষ্টা চালানো হচ্ছে। মুখপাত্র বলেন, আমরা কিছু মহলের মধ্যে একটি একপাক্ষিক ও অন্যায্য পক্ষপাত লক্ষ্য করছি, যেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনাকে বড় করে দেখানো ও ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং ভারতে অবস্থিত অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ ভারতীয়দের উত্তেজিত করা এবং অপপ্রচার চালানো। মুখপাত্র আরো বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যাদের উদ্ধৃতি দিয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন তালিকাভুক্ত অপরাধী, যার মৃত্যু ছিল একটি দুর্ভাগ্যজনক ঘটনা। এই ব্যক্তি তার একজন মুসলিম সহযোগীর সঙ্গে চাঁদাবাজি করে আসছিলেন, যাকে পরবর্তী সময় গ্রেপ্তারও করা হয়েছে। তাই এই অপরাধমূলক কর্মকাণ্ডকে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের চশমায় দেখা তথ্যগতভাবে ভুল এবং অত্যন্ত বিভ্রান্তিকর। মাহবুব আলম আরো বলেন, বাংলাদেশ ভারতের বিভিন্ন মহলকে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে, কারণ এ ধরনের অপপ্রচার সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক এবং পারস্পরিক বিশ্বাসের চেতনাকে ক্ষুণ্ণ করে। উল্লেখ্য, গত 16 ডিসেম্বর এক ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত বুধবার রাতে রাজবাড়ীতে স্থানীয়দের পিটুনিতে অমৃত মণ্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে তিনি আরো জানান, বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত এবং তারা পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে অমৃত মণ্ডলের ঘটনা নিয়ে গত বৃহস্পতিবার একটি বিবৃতি প্রদান করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতিটি পোস্ট করেন। বিবৃতিতে স্পষ্ট করা হয় যে এই ঘটনা কোনোভাবেই সাম্প্রদায়িক সহিংসতার সাথে সংশ্লিষ্ট নয়। অমৃত মণ্ডলের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা ছিল। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়টিও সরকারের নজরে এসেছে। পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে বিবৃতিতে আরো বলা হয়, শীর্ষ সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে ওই এলাকায় গেলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষ বাধে এবং এক পর্যায়ে তিনি প্রাণ হারান। সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু মুসলিম, খ্রিস্টান ও দলিতদের ওপর সহিংসতার মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে দেশের বিভিন্ন রাজ্যে হিন্দুত্ববাদী হামলায় একজন মুসলিম শিক্ষক সহ 2 জন মুসলিম ও একজন দলিত নিহত হয়েছেন। একই সময় বড়দিনের আগে খ্রিস্টান সম্প্রদায়ের উপর একাধিক স্থানে সহিংসতা চালানো হয়েছে। কর্ণাটকের একটি চার্চে ঢুকে যাজককে হেনস্থার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ঘটনার ভয়াবহতাকে আরো স্পষ্ট করেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় আসার পর গত 1 দশকে ভারতে সংখ্যালঘু নির্যাতন বহু গুণ বেড়েছে, অথচ নিজেদের দেশের সংখ্যালঘু নিপীড়ন উপেক্ষা করে ভারতের রাজনীতিবিদ ও গদি মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অতিমাত্রায় সক্রিয়। 2024 সালের জুলাইয়ে বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশকে ঘিরে তাদের রাজনৈতিক ও মিডিয়া আক্রমণ আরো তীব্র হয়। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে উস্কানিমূলক বক্তব্য, হুমকি ও অপপ্রচার নিয়মিত দৃশ্যমান হচ্ছে। এই মরে মরে এই জায়গায় বয়স তো 80-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই। তুমি খালেদা জিয়াউর রহমানের সাথে অন্তত 2 মাস 1 মাস পর পরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা, চেয়ার পেতেও বসতা না, ওই লবিতে মোড়া ছিল, মোড়া পেতে বসতা। ক্ষমতায় থাকাকালীন বেগম খালেদা জিয়াকে নিয়ে এভাবেই একের পর এক বাজে ও অশালীন মন্তব্য করতেন শেখ হাসিনা। মনোবিজ্ঞানের ভাষায় এটি আসলে কোনো সুস্থ মানুষের আচরণ না, এটি একটি প্রতিহিংসা পরায়ণ আচরণ। আর শেখ হাসিনার এই প্রতিহিংসাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এনপিডি। এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা তার রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহিংসার বশবর্তী হয়ে নানাভাবে ঘায়েল করতে চায়। কিভাবে ভেঙেছে তারা? আর এ ধরনের রোগীরা প্রতিপক্ষকে নির্যাতন করে এক ধরনের পৈশাচিক আনন্দ পেতে চায়, যা আমরা হাসিনার মধ্যে স্পষ্টভাবে দেখতে পাই। আল্লাহদের আর শেষ নাই,
শেখ হাসিনা বাংলাদেশে এখন এক নিষ্ঠুর অতীতের নাম, আর খালেদা জিয়া নিশ্চিতভাবেই ভবিষ্যতের কাণ্ডারি। এই দুই নারীর মধ্যকার তুলনায় শেখ হাসিনার দুর্নাম রয়েছে হিংসুটে, ঈর্ষাপরায়ণ ও লোভী হিসেবে। এসব গুণ তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্নভাবে জানান দিয়েছে। পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আওয়ামী লীগের 16 বছরের শাসন শুধু নয়, শেখ হাসিনার রাজনৈতিক জীবনের বড় একটি অংশ জুড়ে আছে খালেদা জিয়ার বিরুদ্ধে বিষাদগার। বেগম খালেদা জিয়াকে নিয়ে বড় পরিসরে দুইজন গবেষক বই লিখেছেন। এই দুইজনই একমত হাসিনার হিংসা ও প্রতিহিংসার শিকার খালেদা জিয়া। 2009 সালের 5 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়া চারপর্নায় লাঞ্ছনা ও নির্যাতনের শিকার হন। বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে নির্দয়ভাবে উচ্ছেদ করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে উচ্ছেদ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত অপমানজনক। ম্যাডাম, আপনাকে অনেকক্ষণ বলা হয়েছে আপনাদেরকে আসতে হবে, আপনি আমাদেরকে সহযোগিতা করেন নাই। আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। 2010 সালের 13 নভেম্বর শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয়া হয় খালেদা জিয়াকে। বল প্রয়োগ করে বাড়ির ফটক ও শয়নকক্ষের দরজা ভেঙে ফেলে নিরাপত্তা বাহিনী। 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে সেনানিবাস থেকে বের করে দেয়াই ছিল হাসিনার মূল উদ্দেশ্য। আর এমন কাজ স্পষ্ট প্রমাণ করে যে হাসিনার প্রতিহিংসার শিকার খালেদা জিয়া। তাকে লাঞ্ছিত করাই হাসিনার প্রধান উদ্দেশ্য ছিল। অপরদিকে রাজনীতিতে বেগম খালেদা জিয়া কোনো নির্বাচনে পরাজিত হননি। এটিও বেগম জিয়াকে হিংসা করার অন্যতম কারণ ছিল হাসিনার। এই ঝুঁকাঝুঁকির ব্যাপারে কিন্তু আমার নাই। আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বন্ধুত্ব নয়। পুরো জাতি দেখেছে 2013 সালের 29 ডিসেম্বর বিএনপির কর্মসূচির আগের দিন বালুভর্তি 5-6টি ট্রাক বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার গেটের সামনে সহ আশেপাশে অবৈধভাবে এলোমেলো করে রাখতে এবং বেগম খালেদা জিয়ার বাসভবনের গেট বন্ধ করে দেয়া হয় যাতে তিনি কর্মসূচিতে বক্তব্য রাখতে না পারেন। এতেও প্রমাণিত হয় হাসিনা কতটা হিংসুটে ছিলেন। এছাড়াও বিভিন্নভাবে খালেদা জিয়াকে ঘায়েল করতেন শেখ হাসিনা। হামলা, মামলা, গুম, খুন চালিয়ে বিএনপিকে ক্রমাগত কোণঠাসা করে রাখতে বুঝছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। তা আমাদের সাংবাদিকরা কি শুনে কি লেখে আমি ঠিক জানি না। হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার আরেকটি উদাহরণ হলো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালে খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়া। বহু বছর খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। খালেদা জিয়া কারাগারে কেন? এ সময় খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার আহ্বান করা হলেও তা নাকচ করে দিয়েছিল শেখ হাসিনা। এছাড়া কারাগারে ভুল চিকিৎসা করে তাকে অসুস্থ করে তোলা হয় বলেও অভিযোগ আছে। তার জন্য আবার অনেকের খুব মায়া কান্না আমি দেখি। খালেদা জিয়া যে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করলো, এ কথা মানুষ ভুলে যায় কেন? শেখ হাসিনা খালেদা জিয়াকে সহ্য করতে পারতেন না। এ নিয়ে প্রখ্যাত গবেষক মাহফুজুল্লাহ এক ব্যক্তিগত আড্ডায় মহিউদ্দিন আহমেদকে বলেছিলেন 3টি কারণে হাসিনা হিংসা করেন খালেদা জিয়াকে। প্রথমত, খালেদা জিয়া তার চেয়ে সুন্দরী। দ্বিতীয়ত, খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের জানাজায় লাখো মানুষ এসেছিলেন। অপরদিকে হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের জানাজায় তেমন লোক সমাগম হয়নি। তৃতীয়ত, খালেদা জিয়া তার ছেলে তারেক জিয়াকে নিজ দলে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, আর শেখ হাসিনা তার ছেলে জয়কে তার নিজ দলের নেতৃত্বে জায়গা করে দিতে পারেননি। আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, সে এখন লন্ডনে বসে আছে। আপাত দৃষ্টিতে এগুলো স্থূল ও মোটা দাগের হলেও এগুলো হাসিনার যথেষ্ট মনোবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এটি তাকে করে তুলেছিল আরো হিংসুটে ও প্রতিহিংসা পরায়ণ। হাসিনা খালেদা জিয়াকে এতটাই হিংসা করতেন যে 5 আগস্ট শেষ মুহূর্তেও খালেদা জিয়াকে দোষ দিতে কার্পণ্য করেননি। এছাড়াও হাসিনার বদ্ধমূল ধারণা ছিল মুজিব হত্যার পেছনে মেজর জিয়ার হাত ছিল, যা তাকে আরো প্রতিশোধ প্রবণ করে তুলেছিল। নির্মম খালেদা জিয়াকে নির্যাতন করে তিনি এক ধরনের পৈশাচিক আনন্দ পেতেন। আর দাম্ভিকতা, হিংসাত্মক মনোভাব হাসিনার পতনের অন্যতম কারণ। রাজনীতি শাস্ত্রে যার ব্যাখ্যা খুঁজে পাওয়া বেশ কঠিন। 2014 সাল থেকে দেশে বহুদলীয় গণতন্ত্রের লেবাসে প্রকৃতপক্ষে ছিল একদলীয় সরকার।
জাতীয় সংসদে আসন ভাগাভাগি করে বিরোধী দলের বেঞ্চে বসে থাকার শর্তে রাজি হলে খালেদা জিয়া হয়তো সাধারণ জীবন কাটাতে পারতেন, কিন্তু এটা তিনি মেনে নেননি। অনেকেই ভেবেছিলেন 2018 সালে তাকে জেলে ঢুকিয়ে ক্ষমতাসীনরা দীর্ঘদিন নিজেদের নিরাপদে রাখতে পারবেন। রাষ্ট্রশক্তি ব্যবহার করে ক্ষমতায় থেকে যাওয়ার একটা চিরস্থায়ী বন্দোবস্ত প্রায় পাকা হয়ে গিয়েছিল, কিন্তু কয়েক বছরের মাথায় গণেশ উল্টে যায়। এক প্রচন্ড গণবিদ্রোহে হাসিনা সরকারের পতন হয়, তিনি সবার অগোচরে দেশ ত্যাগ করেন। দেশের দায়িত্ব নেয় একটি অন্তর্বর্তী সরকার, সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এভাবেই রাজনীতিতে খালেদা জিয়া ক্রমান্বয়ে উজ্জ্বল হয়েছেন, আর শেখ হাসিনা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন। নিশা আলম। রোগ ভোগের পর মঙ্গলবার 30শে ডিসেম্বর প্রয়াত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জ্ঞাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাকেই দায়ী করছেন বিএনপির নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার নিজের মুখে প্রকাশ্যে বলেছিলেন, প্রতিদিনই শুনছি মরো মরো, এই যায় যায়। বয়স তো 80-র ওপর, এমনই তো সময় হয়ে গিয়েছে। তার উপর এত অসুস্থ, এত কান্নাকাটি করে তত লাভ নেই। তিনি তার সাজা স্থগিত করে তাকে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন বলে উল্লেখ করে হাসিনা বলেছিলেন, খালেদা জিয়ার সমর্থক এবং পরিবারের সদস্যদের দাবি তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। কিন্তু হাসিনা বলেন, কোনো দেশের সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়? কি বলেছিলেন শেখ হাসিনা? আসুন শোনাই আগে আপনাদের। তাকে আমরা অনেক অনেক রাজার হালেই তো রেখেছি। এখন সে এবারকে বাংলাদেশের সব থেকে বেশি দামি যে হাসপাতাল, সেখানে চিকিৎসা নিচ্ছে। আর রোজই শুনি এই মরে মরে এই যায় যায়। তো বয়স তো 80-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। যাও, বয়স্ক মানুষ, তার বড় বোন ভাই সব এসে কান্নাকাটি। সে সাজাপ্রাপ্ত আসামি, কারাগারে বন্দী। তার বোনের কান্নাকাটিতে সত্যি কথা বলতে কি, হ্যাঁ, আমি তাকে তার সাজাটা স্থগিত করে তাকে বাসায় থাকার মতো ব্যবস্থা করে দিচ্ছি। এইটুকু এক্সিকিউটিভ অথরিটি আমার আছে। এখন তাদের আন্দোলনকে ওনাকে বিদেশে পাঠাতে হবে। পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে মানে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় বলতে পারেন? কোন দেশে পাঠায়? কারণ তারা একটা দাবি করে। আবার কেউ কেউ আমাদের আত্মীয়রা আছে, তারা আবার মানে একটু কি সহানুভূতি দেখাতে পারেন না? সহানুভূতি আমাকে দেখাতে বলে। আমি আপনাদের কয়েকটা আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাদি হাদি আসমান হাদি 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 আসমান হাদি 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 इंसाफ का जीता जागता पर नूर सितारा है आसमान हदी मेरे रब को प्यारा है इंसाफ का जीता जागता पर नूर सितारा है आसमान हदी मेरे रब को प्यारा है मौत से ना डरना रब पे यकीन था मस्का लबों पर थी दिल में सुकून था सलमत के लश्कर से टकराना सिख है बातिल के मुकाबले में नार हमारा है इंसाफ का जीता जागता पर नूर सितारा है आसमान हदी मेरे रब को प्यारा है कातिल से इंसाफ बात कही उसने फैसल अज़मी का नहीं आसमान कहा उसने दुश्मन के हक में भी अदल का इशारा है आसमान हदी मेरे रब को प्यारा है इंसाफ का जीता जागता पर नूर सितारा है बातिल के मुकाबिल में नार हमारा है शाहबाग से शापला तीन की आवाज गूंजी खून शहीदा से जन्नत का मज़ा समझा जो लाई गवाह खून है
कर्ज हमारा है, बातिल के मुकाबिल में नारा हमारा है। इंसाफ का जीता जागता पर नूर सतारा है, आसमान हदी मेरे रब को प्यारा है। बच्चे को छोड़ा पर जदोजहद न छोड़ी, नस्लों के नाम से इंसाफ कायम दूरी। मर के भी जिंदा ये कैसा नजारा है, जिंदगी कम से ही पर हक का सहारा है। इंसाफ का जीता जागता पर नूर सितारा है, आसमान हदी मेरे रब को प्यारा है। जंजीरों में भी आजादी तराना था, सीने पे गोली सच्चे लब पे कहा था। गाजी या शहीद रोशन किनारा है, राहे हक में सर कटाना सिखाया है। इंसाफ का जीता जागता पर नूर सितारा है, आसमान हदी मेरे रब को प्यारा है। 56,000 मेल में बोएंगे हम इंसाफ, वोट भी इबादत है नीयत हो अगर साफ। नए बांग्लादेश का ख्वाब सहारा है, वो राह शहादत का रोशन किनारा है। इंसाफ का जीता जागता पर नूर सितारा है, आसमान आदि मेरे रब को प्यारा है। इंसाफ का जीता जागता पर नूर सितारा है, आसमान आदि मेरे रब को प्यारा है। इंसाफ का जीता जागता पर नूर सितारा है, बातिल के मुकाबले में नारा हमारा है।